প্রেসিডেন্টের সাথে দেখা করতে জরুরি অবস্থা জারি করার জন্য, এবং দেখা যাক ডক্টর ইউনূস কি করেন। এর মধ্যে সেনাপ্রধানের আকস্মিক কয়েকটি বৈঠক, ঢাকার বাতাসে গুঞ্জন ছড়িয়েছে অধ্যাপক ইউনূস সরকারের বোধ হয় মেয়াদ শেষ হতে যাচ্ছে। সূত্রগুলো বলছে যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। 2 সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। হাসনাত আব্দুল্লাহর কথাকে যে সিরিয়াসলি নিয়েছে ভারত, সেটা দেশটির হাবভাবে পরিষ্কার। দেশটির সরকার থেকে সাধারণ চায়ের দোকান, সব জায়গায় এখন প্রধান ইস্যু নাকি হাদি, হাসনাত আব্দুল্লাহ আর 7 সিস্টার্স। এরই মধ্যে ভারতের গণমাধ্যম খবর দিল বাংলাদেশে অলরেডি ঢুকে পড়েছে পরেশ বড়ুয়া। তারা বলছে 20-25 জনের একটা দল হতে পারে, হয়তো একটু কম বেশি হতে পারে, দূর পর্যন্ত আসতে পারবে কেন? পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে। দিল্লিকে প্রশ্ন, ঢাকা বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা। দর্শক বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? ইন্টারনেট একটি সতর্ক বার্তা ঘুরে বেড়াচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে। সেটি হলো আগামী 48 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। এখন সেই যে ভয়ঙ্কর কি ঘটতে যাচ্ছে, দর্শক, যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে নানা ধরনের আলটিমেটাম দেওয়া হচ্ছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে মনে হচ্ছে দৃশ্যপটের একটু বাইরে অবস্থান করছেন। দৃশ্যপটে এসেছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা দৃশ্যপটে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন ধরনের কথা সাংবাদিকদের সাথে শেয়ার। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি। একটি সতর্ক বার্তা ঘুরে বেড়াচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে। সেটি হলো আগামী 48 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। এখন সেই যে ভয়ঙ্কর কি ঘটতে যাচ্ছে, এটা ত্রিমাত্রিক। এটি আশঙ্কাকে কেন্দ্র করে এক ধরনের ভীতিকর পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা হচ্ছে। প্রথম ভীতিকর যে পরিবেশ পরিস্থিতি যারা বলছে, তারা বলার চেষ্টা করছে যে উসমান হাদির যে হত্যাকাণ্ড, তার দাফন কাফন তো হয়ে গেল, এরপর টার্গেট কে? ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা নিজেদের আশঙ্কা ব্যক্ত করেছেন। যারা তরুণ নেতৃত্ব রয়েছেন প্রার্থী হিসেবে রাজনৈতিক ময়দানে, তারা ঘোরাফেরা করতে গিয়ে নানা রকম আশঙ্কার কথা তারা বলার চেষ্টা করছেন, এবং তারা ভয় পাচ্ছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটে যেতে পারে তাদের জীবনে, রাজনৈতিক অঙ্গনে এই অনিশ্চয়তা। আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছে নানা রকম প্রচার এবং প্রোপাগান্ডা যে নতুন একটি বিপ্লবী সরকার আসছে এবং 48 ঘন্টার মধ্যে সেটা হয়ে যাবে, এবং অনেকে বিপ্লবী সরকারের প্রধান রূপে কে হবেন ইত্যাদি ইত্যাদি নানা রকম ফটোকার্ড তৈরি করে সেটা এমনভাবে প্রচার করছেন, এবং এটা মানে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে সেই সরকারের প্রধান করে আমার দেশের ফটোকার্ড ব্যবহার করে একটি গ্রুপ এটা প্রচার করছে, এবং আমার দেশ তাদের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে বলার চেষ্টা করছেন যে এটা অপপ্রচার, এই ধরনের কোনো সংবাদ আমার দেশ দেয়নি, এবং আমাদের সম্পাদক এই সকম কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িত নন, বোঝার চেষ্টা করুন। আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছেন যে জনাব তারেক রহমান সাহেব যেন না আসতে পারেন, এই জন্য আগামী 48 ঘন্টাতে এমন কিছু ঘটানো হবে যাতে করে বিএনপি ভয় পেয়ে যায়, তারেক রহমান সাহেব ভয় পেয়ে যান। এই গ্রুপের দ্বিতীয় যে অপশন, সেটা হলো আগামী 48 ঘন্টায় এমন কিছু করা হবে, সেক্ষেত্রে যদি প্ল্যান এ, মানে তারেক রহমান সাহেব আসবেনই না, এটা হলো প্ল্যান এ, যদি প্ল্যান এ ফেল করে, অর্থাৎ তারেক রহমান সাহেব তারপর আসেন, তাতে করে তার সেই আগমনী এটি যেন আনন্দমুখর না হয়, তার অনুষ্ঠানে যেন লোকজন না যায়, ঢাকা শহরে যেন কাউন্টার একটা অবস্থা থাকে, এরকম একটা দৌড়দৌড়ি অবস্থা শহরে যেন তৈরি হয়। এই জন্য নানা রকম যাকে বলা হয় খবর ছড়িয়ে প্রোগ্রামের কথা বলে যে সকল বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, সেখানে একটা ডেডলাইন 48 ঘন্টা হিসেবে বলা হচ্ছে। আপনি যদি ধরেন যে আমি এই ভিডিওটি যে সময়টি করছি এখান থেকে 48 ঘন্টা আজকে থেকে ধরেন, যেটা আজকে 21 তারিখ, 21শে ডিসেম্বর, তাহলে 21শে ডিসেম্বর চলে গেল, 22, 23, মানে এই 2 দিন যদি ধরেন, 24 তারিখে হলো ডেডলাইন, আর 25 তারিখ সকাল মানে দুপুরের সময় জনাব তারেক রহমান সাহেব আসবেন, তাহলে ঘুরে ফিরে মোটামুটি 23 তারিখ রাত্রি অথবা 24 তারিখ দুপুর পর্যন্ত এই সময়টিকে 48 ঘন্টার একটা মাহেন্দ্রক্ষণ, মানে সেই মাহেন্দ্রক্ষণে একটি কিছু ঘটানোর জন্য প্রচার চালানো হচ্ছে। এর বাইরে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম ফিসফাস, নানা রকম কথাবার্তা, যেগুলো এই বাংলাদেশে বসে আমাদের পক্ষে এগুলো উচ্চারণ করাটাও আমাদের পক্ষে উচিত না, সম্ভব না, কিন্তু আওয়ামী লীগের যে অসংখ্য বট বাহিনী এখন আছেন, তারপর যারা মূলধারার একসময় খুব সেলিব্রিটি ছিলেন গণমাধ্যমে, খুব বড় সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, তারা প্রকাশ্যে দেশের বাইরে থেকে আগামী 48 ঘন্টার মধ্যে যে সকল ঘটনা ঘটতে পারে যে আশঙ্কার কথা বলছে, মানে এটা না বলাই ভালো, খুবই খারাপ কথা তারা বলছে। থার্ডলি হলো যে ভারত এই মুহূর্তে খুব উত্তেজনা দেখাচ্ছে প্রকাশ্যে, স্বয়ং নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, শশী থারুরের মতো
বিখ্যাত ব্যক্তি, ভারতের পররাষ্ট্র সচিব, মানে অমিত শাহ, অন্যান্য যে সকল কূটনৈতিক অঙ্গনের সরকার এবং বিরোধী দলে যারা আছেন প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে মারাত্মক পত্রিকা দেখাচ্ছেন। ভারতের যে সকল সাংবাদিক বাংলাদেশ নিয়ে কন্টেন্ট তৈরি করেন, বিভিন্ন পত্রপত্রিকা লেখেন, সাক্ষাৎকার দেন, এমনকি বিবিসিতে কথাবার্তা বলেন, তারা সবাই বলার চেষ্টা করছেন যে ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তারাও এই 48 আওয়ার্স শব্দটি উচ্চারণ করছে। আমি নিজে খুব অবাক হয়ে যে এই সকল বাক্যগুলো একসঙ্গে মিলল কি করে, এরা তো পরস্পর বিরোধী পক্ষ। তো কেউ যদি 48 আওয়ার্স বলে তো অন্যরা রাগ হয়ে বলবে যে না, এখানে 48 আওয়ার্স হবে না, এটা 64 ঘন্টা হবে। আরেকজন বলবে না 24 ঘন্টা, আরেকজন বলবে না 30 ঘন্টা। কিন্তু এখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যারা উদ্বিগ্ন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা, থাকা, যাওয়া ইত্যাদি নিয়ে যারা রীতিমতো ইঁদুর দৌড়ের উপর আছেন, এই মুহূর্তে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন বা সুবিধা হারাতে চাচ্ছেন, সকল পক্ষের মধ্যে একই সঙ্গে এই 48 আওয়ার্স যে শব্দটি, এটি কেন বের হয়ে গেল বা বের হয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম, আপনারা যারা নিশ্চিন্ত হতে চান যে কিছুই ঘটবে না, তারা হতে পারেন এই কারণে যে কখনো তারিখ ঘোষণা করে ডেডলাইন দিয়ে কখনো মারামারি হয়, কখনো এরকম একেবারে সময়ক্ষণ মাহেন্দ্রক্ষণ বর্ণনা করে পৃথিবীর কোনো দুর্ঘটনা অথবা সুঘটনা ঘটানো যায়। নর্মালি এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই যাকে বলা হয় একটা আতঙ্ক এবং ভয় সৃষ্টির জন্য। এটা অর্ধেক আপনি ধরেন পৃথিবীর, মানে যাকে বলা হয় যত এই ধরনের আতঙ্ক ছড়ানো হয় তার 50% ভয়েড, 50% যাকে বলা হয় বোগাস, এবং কেবলই মাত্র স্বার্থসিদ্ধির জন্য এই কাজগুলো করা হয়। তো সেই অর্থে 48 আওয়ার্সের মধ্যে কিছুই হবে না, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত কিছুই হবে না। যা কিছু হওয়ার বা যেভাবে স্বাভাবিকভাবে যা কিছু চলছে ওভাবেই চলবে। যে আতঙ্কের কথাগুলো বলা হচ্ছে সেই আতঙ্কগুলো হয়তো ঘটবে না 50% ক্ষেত্রে। আর আরেকটি আতঙ্কের বিষয় রয়েছে, সেটি হলো যে যখন মানে সকল মানুষের মুখ দিয়ে, অন্তর দিয়ে, যাকে বলা হয় চোখ মুখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একটি বিষয় অনুভূত হয় এবং মানুষের জবান দিয়ে একটি কথা বের হয়ে যায়, তখন সেটা প্রকৃতি ঘটিয়ে দেয়। উদাহরণ হিসেবে বলি, যেমন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যাবে, বাংলাদেশে টিকতে পারবে না, এই কথাগুলো কিন্তু আগস্ট মাসের 5 তারিখের আগে, মানে যখন মেট্রো রেল পুরলো এবং শেখ হাসিনা যখন ওটা দেখতে গেলেন, ঠিক তার আগে তিনি খুব বড় করে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, সংবাদ সম্মেলন পালাবে না। ওদের কাছে বলেছিলেন যে মরে গেলেও পালাবো না, মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে থাকতে দেবেন তো। মানে এই যে তার যে কথা, এগুলো কান্নার মতো ছিল এই কথাগুলো। এখন এই কথাগুলো তিনি বলতে চাননি, কিন্তু তার মুখ দিয়ে কিন্তু বের হয়ে গেছে। শেখ হাসিনা কোনোদিন পালাবেন না, পালায় না, এই কথাগুলো তিনি বলতে চাননি বা অতীতে কখনো বলেন, কিন্তু ওই সময় তার মুখ দিয়ে কথাগুলো কিন্তু বের হয়ে গেছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষ গত কয়েক বছর যাবৎ শুধু বলছিল যে আওয়ামী লীগের জন্য এমন একটা পরিণতি আসবে যে তাকে পালাতে হবে। একই অবস্থা বঙ্গবন্ধুর ক্ষেত্রে। বঙ্গবন্ধুর 15 আগস্টে যে নির্মম পরিণতি এলো, সেটা কিন্তু বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠজন তারা 1974 সনে টের পেয়েছিল। আমাকে একজন লোক বলছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ সম্পর্কে, ভদ্রলোকের নাম আমার মনে নেই, খুব সিনিয়র একজন পলিটিশিয়ান। তো তিনি সেই 1974 সনে দিল্লিতে যাচ্ছেন, তাজউদ্দিন সাহেব, এবং দিল্লি এয়ারপোর্টের তার সঙ্গে তার দেখা হলো। এবং তখন যে ভদ্রলোক আমাকে বলেছেন তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন, আর তাজউদ্দিন সাহেব তখন বঙ্গবন্ধুর বৃক্ষে পরিণত হয়েছিলেন, তাকে দেখতে পারতেন না। তো তখন তাজউদ্দিন সাহেব ওই ভদ্রলোকের হাত ধরে বলে যে দেখো, তোমার নেতা নিজেও মরবেন, আমাদেরকেও বাঁচতে দেবেন না। দেখুন, তাজউদ্দিন সাহেব বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন, এবং এই কথা 1 বছর আগে দিল্লি এয়ারপোর্টে তারা কিন্তু পরস্পর আলোচনা করেছে। এবার আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। 2012 সালে পার্লামেন্টারি কমিটির বৈঠক হচ্ছে। শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ একজন মানুষ, যিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, খুব বড় মন্ত্রী ছিলেন, এবং খুবই জ্ঞানী গুণী জাননেওয়ালা একজন লোক। এক নামে বলবেন, যেহেতু এখন তিনি জেলে আছেন, আমি এই কথাটা বলতে চাচ্ছি না, তার নামটা বলতে চাচ্ছি না, কিন্তু ঘটনা বলতে চাচ্ছি। তো 2012 সালে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, কথাবার্তা বলছেন, এবং তার কথাবার্তার মধ্যে স্পষ্টতই ওই সময়টিতে জিদ প্রকাশ পাচ্ছিল, অহংবোধ প্রকাশ পাচ্ছিল, এবং তিনি কাউকে পাত্তা দিচ্ছিলেন না। যেমন তিনি বলছিলেন যে দেখো, আল্লাহ আমাকে ক্ষমতা এনেছে, তোমরা কেউ আমাকে ক্ষমতা আনো। এমপিদের বলছিলেন তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমরা সবাই কাটা খাওয়া বিলাই, জাস্ট এই কথাগুলো তিনি বলছিলেন। তারপরে তোমাদের লজ্জা নাই, শরম নাই, এবং তোমাদেরকে যদি মানে ওই কাটা খাওয়া বিলাইয়ের মতো কাটা দেওয়া হয়, সবাই গর্ত থেকে বের হয়ে আসে, আবার মানে বিলাইকে যেভাবে পাশার পর বাড়ি দেওয়া হয় ওই গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায়, বিলাই আবার চোখের তলে পলায়, আবার সেই কাটা দিলে মিউ মিউ করে সামনে চলে আসে, তোমরা হলে সেই রকম। তো সকল মানুষ মাথা নিচু করে তার বক্তব্য শুনছিলেন।
আব্দুল জলিল সাহেব তখন জীবিত, তোফায়েল সাহেব, রাজ্জাক সাহেব, মানে সকলে মিলে তার সেই অপমান কিন্তু সবাই হজম করছিলেন। রাজ্জাক সাহেব তখন জীবিত ছিলেন কিনা আমি বলতে পারবো না, যাই হোক সবাই, মানে ইনক্লুডিং সাবের চৌধুরী সহ সবাই, মানে 111 যারা যাকে বলা কুশীলভ ছিলেন তাদেরকে ইন্ডিকেট করে, প্লাস দলের যারা একেবারে নতুন আসছে শুধু দলীয় মনোনয়ন নিয়ে জোয়ারে যারা পাশ করে আসেন সবাইকে উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলছিলেন। তখন আমার পাশে যে ভদ্রলোক বসেছিলেন তিনি বলেন যে দেখো তোমার নেত্রীর, আমি তখন শেখ হাসিনা খুব ঘনিষ্ঠজন ছিলাম, তো বলে দেখো তোমার নেত্রীর কথা শোনো। ওনার মধ্যে একটা অহমিকা বোধ জন্ম নিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে তিনি পুনর্জন্ম দিয়েছেন, আর উনি এখন যে কর্মগুলো করছেন সেই কর্মের মাধ্যমে তার হাত দিয়ে আওয়ামী লীগের কবর রচিত হবে এবং তার অবর্তমানে আওয়ামী লীগের হাল ধরার মতো আর শেখ পরিবারে এই দলের মধ্যে কেউ থাকবে না। সেই কাজ তিনি দেখো আজকে এই অনুষ্ঠান করে যাচ্ছেন। দলীয় নেতা যদি তার নেতাকর্মীদেরকে সম্মান না করে, দলীয় নেতা যদি তার নেতাকর্মীদেরকে অপমান করে, তাদেরকে তাদের মেরুদণ্ড ভেঙে দেয়, তাহলে আর যা হোক দালাল হবে, দাবেদার হবে, টাউট হবে, বাটপার হবে, সব কিছু হবে, কিন্তু দল পরিচালনা করার মতো নেতা থাকবে না এই দলে। 2012 সনে সেই ভদ্রলোকের বক্তব্য। তারপরে তিনি দলের সঙ্গে ছিলেন, মন্ত্রী হয়েছেন, সবকিছু হয়েছেন, এখন আবার জেলে আছেন। এই হলো মানুষের মুখে দিয়ে যে কথাগুলো বের হয় সেই কথার বাস্তব রূপ, আড়ালে আবদালে যে কথা হয় সেই কথার বাস্তব রূপ। তো এভাবে আপনি বেগম জিয়ার কথা চিন্তা করেন, তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, তাদের জীবনের যে খারাপ পরিণতিগুলো এসেছিল সেই খারাপ পরিণতিগুলো কিন্তু মানুষের মুখে মুখে ঘুরে ফিরে বেড়াত, এবং তাদের এখন যে সকল দুর্নাম বদনাম আছে রাজনৈতিক অঙ্গনে যাদেরই আছে, এই কথাগুলো কিন্তু সেই আগেই তাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল। আপনি দেখুন এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করছেন, জামাত যা করছেন, অন্যান্য মানে যে সমস্ত লোকজন করছেন, তা কিন্তু আমাদের দেশের আমজনতা অনেক আগেই সেই বলে দিয়েছে যে এটা হতে পারে, জামাত ক্ষমতা আসলে এই কাজ করবে, ক্ষমতা পেলে এই কাজ করবে, বিএনপি যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায় তারা এই ভুল করবে, ইত্যাদি 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 সব কিছু দেখেন সেই ঘটনাগুলি কিন্তু ঘটে যাচ্ছে। সেক্ষেত্রে 48 ঘন্টার যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেম নিয়ে যখন 18 কোটি মানুষের যে বিরাট অংশ, সচেতন অংশ, তারা একই চিন্তা করবে, একই আতঙ্ক অনুভব করবে এবং একই বিশ্বাস দ্বারা লালিত হবে এবং তারা মনে করবে এরকম একটা কিছু ঘটা আসলে উচিত, মানে ঘটতে পারে কিন্তু সেটা যে উচিত, ইট শুড বি, এটা দরকার, এটা প্রয়োজন, 48 ঘন্টা কিছু একটা ঘটা দরকার, এই জিনিসগুলো যখন মানুষের মধ্যে আসবে, অর্থাৎ তারা বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়, দুর্বিষহ সময় পার করছে, তাদের চোখের সামনে যা কিছু দেখছে, অল্টারনেটিভ যা কিছু দেখছে, সেই অল্টারনেটিভ বিষয়গুলো তাদের ভালো লাগছে না, নেতা পছন্দ হচ্ছে না, নেত্রী পছন্দ হচ্ছে না, কর্মকাণ্ড পছন্দ হচ্ছে না, কথাবার্তা পছন্দ হচ্ছে না, প্রতিদিন যে সকল দৃশ্য পছন্দ হচ্ছে না, তারা এর বাইরে অলৌকিক কিছু একটা চিন্তা করছে, সেই চুলকার কবেকার অন্ধকার বিদিশার নিশা, সেই বনলতা সেনের মতো। স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় কেন যেন মনে হচ্ছে যে অ্যাক্টিং করা শুরু করেছেন ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কি তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছে? একটা ইঙ্গিত তো বটেই এটা। যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে নানা ধরনের বক্তব্য, আলটিমেটাম আমরা দেখছি, তখনই দৃশ্যপটে এসেছেন ধর্ম উপদেষ্টা। তাকে নিয়ে সমকালীন শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারে হামলায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত, ধর্ম উপদেষ্টা। এটা বলার কথা স্বরাষ্ট্র উপদেষ্টার। বলা হচ্ছে কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আজকে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। দুটো পত্রিকায় আগুন দেওয়া হলো, এখনো মব জাস্টিস বন্ধ হয়নি, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম উপদেষ্টা বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি। কথা হচ্ছে যেসব স্থাপনায় আগে ভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা, এটা তো কঠিন কাজ, কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না, এজন্য আমরা সবসময় এটাকে নিরুৎসাহিত করি। অথচ মজার ব্যাপার হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার থেকে বলা হয়েছে যে হামলার আগে তারা সরকারের বিভিন্ন বাহিনী সরকারকে অবগত করেছিল এই ব্যাপারটা, কিন্তু কেউই এই দুটো ভবন রক্ষায় এগিয়ে আসেনি, বরং হামলার বহু পরে রাত 2:30টার দিকে প্রথম আলো আগুন নেভাতে যায় দমকল বাহিনী। তিনি বলেন প্রথম আলো ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি, তাদের কিছু ছবি, তাদের পরিচয় আমরা এরই মাঝে শনাক্ত করেছি, তাদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নিয়েছি আমরা, এটা বলেছেন। এই কথাগুলো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বলার কথা। ছায়ানটে হামলা প্রসঙ্গে বলেছেন শিবিরের কেউ কেউ বলেছে যে এ ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত নয়। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন না, কে কি বললো সেটা তো আমাদের এখতিয়ার নেই, মানে তাদের এখতিয়ারই নেই কে কি বললো এটা দেখার। তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকারে আছি, সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে অথবা মানুষ পুড়িয়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় এবং গর্হিত কাজ হিসেবে বিবেচনা করি, ওদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। এই যে প্রসঙ্গ আসলো, সেই প্রসঙ্গে তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ছাত্র শিবির পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেনি। ছাত্র শিবির এই ব্যাপারে আজকে একটা বিবৃতি দিয়েছে, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির বক্তব্য ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত স্লিপ অফ টাং ছাত্র শিবির।
অর্থাৎ প্রথমে বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং জাহাঙ্গীরনগরের সেক্রেটারি তারা যে বলেছেন প্রথম আলো গুড়িয়ে দিতে হবে, ডেইলি স্টার গুড়িয়ে দিতে হবে, ছায়ানট, উদিচি এগুলো রাখা যাবে না, এই যে বক্তব্য, এই বক্তব্য স্লিপ অফ টাং, এটা তাদের ব্যক্তিগত বক্তব্য একবার বলা হচ্ছে, আবার বলা হচ্ছে স্লিপ অফ টাং। অথচ তাদের কথার প্রেক্ষিতেই আমরা দেখলাম যে তাদের দলবল রাজশাহীতে ব্যাপক ভাঙচুর করেছে এবং প্রথম আলো আক্রমণের ঘটনাও ঘটেছে। জাহাঙ্গীরনগরের শিবিরের সভাপতির এই বক্তব্য নিয়েও প্রচুর সমালোচনা রয়েছে। ধর্ম উপদেষ্টা ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি বলছেন যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ সারা দেশের বিভিন্ন স্থানে একই রাতে হামলা হয়েছে, এখানে গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে এটা গোয়েন্দা ব্যর্থতা সরাসরি এভাবে বলা উচিত নয়, এটা নাকি ওভাবে বলা উচিত নয়, কিভাবে বলা উচিত সেটা সরকারই ভালো বলতে পারবেন। যেহেতু আপনি উপদেষ্টা পরিষদে আছেন এবং বিষয়গুলো আলোচনা করছেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম উপদেষ্টা বলেন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার নিয়ে আপনি কথা বলছেন কেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। তাছাড়া একসঙ্গে কোন প্রতিষ্ঠানে হামলা হবে এটা আগেভাগে জানা মুশকিল এটা বলছেন, অথচ গোয়েন্দা রিপোর্ট থাকার কথা। এবং আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে, রেডিসনে একটা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় যে অনুষ্ঠান, সেখানে বলেছেন যে গোয়েন্দা তথ্য ছিল কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এই বিষয়ের বিদেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে, অর্থাৎ প্রথম আলো, ডেইলি স্টারের ব্যাপারে বিদেশ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে সেই ব্যাপারে তিনি বলেন যে এখন বাইরে থেকে যদি কেউ কোনো মন্তব্য করে এটা তো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে নাই। ভালো কথা, এটার জন্য তো মেটা এবং ইউটিউব কর্তৃপক্ষ আছে, এটা তো সরাসরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বাংলাদেশের গভর্নমেন্টের ওপর নেই, এটা এখন ওপেন প্ল্যাটফর্ম। মনে করেন বাংলাদেশ থেকেও তো অনেকে আমাকে প্রতিদিন গালি দেয়, খুবই ভালো সহজ সরল এই মানুষটাও দেখছি খুবই সহজ সরল, বলছেন যে এই ব্যাপারে বাংলাদেশ সরকারের কিছুই করার নেই। অথচ বাংলাদেশ সরকার যদি কোনো কন্টেন্ট, ইউটিউব, ফেসবুক কোনো কন্টেন্ট যদি মনে করে দেশের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ, তাহলে কিন্তু সেই চ্যানেল কিংবা সেই পেজ বাংলাদেশে বন্ধ করে দিতে পারেন। এটা খুবই সহজ কাজ, কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ বাংলাদেশ সরকারের আমরা দেখিনি। সব মিলিয়ে সরকারের যে মানে এই উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কথা বললেন, আবার বলছেন যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করলে ভালো হবে, আবার তিনি সেই মন্ত্রণালয় ব্যাপারে কথা বলছেন। ব্যাপারটা এক ধরনের মানে কি বলবো যে বুঝে ওঠাটা দায় যে আদতে কি। তবে ইন্টারেস্টিংলি তিনি গুরুত্বপূর্ণ তথ্য যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো মামলা আমরা দেখিনি, কোনো অভিযোগ থানায় দায়ের করতে দেখা যায়নি এই দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং সরকারেরও দৃশ্যমান কোনো উদ্যোগ, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু ক্লিয়ার, লাইভ ফুটেজ রয়েছে, বিভিন্ন গণমাধ্যমের ফুটেজ রয়েছে, খুব সহজেই শনাক্ত করা যায় যে কারা এটা করলো, কারা বরেণ্য সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা করলেন, নুরুল কবিরের চুল ধরে টানাটানি করলেন কারা, এগুলো তো ভিডিও ফুটেজে দেখা যায় যে কারা এই কাজগুলো করছে। এই সহজতর ব্যাপারটা মানে নিরূপণ করতে এত সময় লাগার কথা তো থাকার কথা নয়, তাহলে কি এর মাঝে অনেক যদি কিন্তু আছে কিনা সেটাও ভাববার বিষয়। তহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি আজকে ব্রিফ করেছেন। বাংলাদেশ হাইকমিশন নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। কি হয়েছে? একটা হিন্দু উগ্রগোষ্ঠী তারা বিক্ষোভ করেছে বাংলাদেশের ঘটনা প্রবাহ, বিশেষ করে দীপু দাসকে হত্যা করে পোড়ানোর ঘটনা ময়মনসিংহের ভালুকায়, এবং চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে হামলার চেষ্টা। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের যে পরিস্থিতি তার প্রেক্ষিতে তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভের এক পর্যায়ে তারা একেবারে কূটনীতিক এলাকার মধ্যে ঢুকে গেছে। এই নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস নোট দিয়েছে, তারা বলেছে এটা তেমন কোনো স্বাভাবিক না। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রেস নোটকে প্রত্যাখ্যান করেছে। ঢাকার প্রশ্ন হচ্ছে কূটনীতিক এলাকার ভিতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো, তা বড় প্রশ্ন। রোববার এক প্রেস ব্রিফিংয়ে তহিদ হোসেন বলছেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করছে ঢাকা। কূটনীতিক এলাকার এত ভিতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো তা বড় প্রশ্ন। বাংলাদেশ হাইকমিশনের বাসভবনে হামলার যে চেষ্টা, এতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। দেখেন, চট্টগ্রামে উপ হাইকমিশনারের বাসভবনে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে। প্রয়োজনে ভারতে ঢাকার মিশন ছোট করারও ইঙ্গিত দিয়েছেন তহিদ হোসেন। পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন যে ঘটনাটি নিয়ে গণমাধ্যম বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। জয়সওয়াল জানান, শনিবার প্রায় 20 থেকে 25 জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান জানায় এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন। তবে কোনো সময় হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভারতের সরকারি মুখপাত্র বলেন, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই সংক্রান্ত দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে উপলব্ধ রয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন এবং কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর
ভারত নিবিড়ভাবে নজর রাখছে উল্লেখ করে জয়সওয়াল বলেন, ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ তাদের জানানো হয়েছে। পাশাপাশি দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে একদল উগ্র হিন্দু বিক্ষোভ করে। সেখানে তারা সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে উপস্থিত হয়। বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এই হচ্ছে দর্শক, আপাতত এই হলো পরিস্থিতি। তো আমি বলেছিলাম যে বাংলাদেশেও এই উগ্রপন্থীরা এমন এক পরিস্থিতি তৈরি করছে যাতে ইনভাইট করছে ভারত যেন বাংলাদেশ আক্রমণ করে। ভারতের সঙ্গে আবারও বলি, আমাদের সম্পর্ক হবে মর্যাদাপূর্ণ এবং একেবারে সমান যেই ভারসাম্যমূলক সম্পর্ক, অর্থাৎ পারস্পরিক স্বার্থ অনুকূলে একটা সম্পর্ক, যেটা হবে ভারসাম্যমূলক, যেটা হবে মর্যাদাপূর্ণ। অতীতের হাসিনা যেভাবে বাংলাদেশকে একেবারে করদ রাজ্যে পরিণত করেছিল ভারতের, সেই জায়গা থেকে আমরা একটা মর্যাদাপূর্ণ সম্পর্কে সম্পর্কিত হতে চাই ভারতের সঙ্গে। সেই কারণে বাংলাদেশের উগ্রপন্থীদের আচরণ যেমন গ্রহণযোগ্য না, ভারতের উগ্রপন্থীদের আচরণও গ্রহণযোগ্য। আপনি ওইদিকে প্রতিবাদ করবেন বাংলাদেশের এই দানবদের, এই উগ্রপন্থীদের যদি দমন না করেন, তাদের যে সমস্ত কথাবার্তাগুলো যে 7 সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া হবে, বিভক্ত করে দেওয়া হবে, ভারতীয় হাইকমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া হবে, যতদিন না হত্যাকারীরা ধরা পড়বে ততদিন পর্যন্ত সম্পর্ক স্থগিত থাকবে, এই কথাগুলো অত্যন্ত বিপজ্জনক, উস্কানিমূলক। তার মানে আসো ভারত আসো, তুমি ঢুকো ভিতরে বাংলাদেশে, এইরকমই তো পায় তারা। ফলে এগুলি সবই ভারতীয় যে ষড়যন্ত্র, ভারতীয় যে চক্রান্ত, তারই একটি অংশ বলে অনেকে মনে করছে। বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছে ওই ভারতের উগ্রপন্থীদের আচরণে। ভারতে অবস্থিত মুসলমানরা যেমন তাদের জীবন বিপন্ন হবে, বাংলাদেশে তো বিপন্ন হবেই, উল্টা পুরো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখন একটা হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। আশা করি দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।